শরীফ ওসমান হাদি নামটা নিশ্চয়ই সবার খুব পরিচিত। সম্প্রতি এই একটাই নাম যা পুরো দেশকে নাড়িয়ে দিয়ে গেছে। তো আজ আমরা এই মানুষটির জীবন আর তার আদর্শ নিয়েই কথা বলবো। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। কিভাবে একজন ৩২ বছরের লেকচারার, একজন শিক্ষক রাতারাতি একটা জাতীয় বিপ্লবের প্রতীকে পরিণত হলেন? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। খুব বেশি দিন বাঁচেননি তিনি, কিন্তু তার এই ছোট জীবনটাই শেষ হয় এক বিশাল সম্মানের সাথে। মৃত্যুর পর তাকে জুলাই বিপ্লবের শহীদ হিসেবে ঘোষণা করা হয়, আর এই সম্মানটাই কিন্তু তার আত্মত্যাগকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। তো তার পুরো গল্পটা যদি আমরা বুঝতে চাই, তাহলে সবার আগে এই শহীদ পরিচয়ের মানেটা বুঝতে হবে। দেখুন, শহীদ শব্দটা কিন্তু শুধু একটা টাইটেল না, এর একটা গভীর অর্থ আছে। এটা একটা আরবি শব্দ যার মানে হলো সাক্ষী, মানে এমন একজন ব্যক্তি যিনি সত্যের জন্য, ন্যায়ের জন্য নিজের জীবন দিয়ে সাক্ষী হয়ে থাকেন। ইসলামে এটা অনেক বড় একটা সম্মানের ব্যাপার। আচ্ছা, এই যে বিপ্লবী নেতা, এই পরিচয়ের আড়ালে মানুষটা আসলে কেমন ছিলেন? তার বেড়ে ওঠা, তার জীবন, চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। এখানে তার জীবনের একটা ছোট্ট টাইমলাইন আমরা দেখতে পাচ্ছি। দেখুন, শুরুটা হয়েছিল ঝালখাডির একটা ধার্মিক পরিবারে। সেখান থেকে সোজা ঢাকা ইউনিভার্সিটি, বিষয় পলিটিক্যাল সায়েন্স। পড়াশোনা শেষে তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্সে লেকচারার হিসেবে যোগ দেন। কিন্তু এর মধ্যেই আরেকটা ব্যাপার ছিল, তিনি কিন্তু একজন কবিও ছিলেন। পূর্বাকাশ হল রক্তপলাশ নামে তার একটা কবিতার বইও আছে। মানে মানুষটার মধ্যে একটা সংবেদনশীল দিকও ছিল। ব্যাপারটা বেশ মজার, তাই না? একই মানুষের দুটো জগৎ। একদিকে তিনি ক্লাসরুমে বিজনেস স্টাডিজের লেকচারার, ছাত্রদের পড়াচ্ছেন। অন্যদিকে তিনি একজন কবি, একজন সাংস্কৃতিক সংগঠক। আর এই যে ক্লাসরুমে পড়ানোর ক্ষমতা, ছাত্রদের মন জয় করার যে আর্ট, সেটাই কিন্তু পরে তাকে রাজপথের হাজারো মানুষের নেতা বানিয়েছিল। আর সেই নেতৃত্বের আসল পরীক্ষাটা আসে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময়। বলা যায়, এই বিপ্লবই তাকে ক্লাসরুম থেকে সোজা রাজনীতির মাঠে নামিয়ে দেয়, আর সেখানে নেমেই তিনি হয়ে ওঠেন একজন শক্তিশালী, প্রভাবশালী কণ্ঠ। তিনি তখন তার ইদিমনা তরুণদের নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, নাম ইনকিলাব মঞ্চ। জুলাই বিপ্লবের পরেই এটা তৈরি হয়, আর এই ইনকিলাব মঞ্চই হয়ে ওঠে তার রাজনৈতিক ভাবনার মূল কেন্দ্র। তো কি চাইতো এই ইনকিলাব মঞ্চ? তাদের দাবিগুলো কিন্তু বেশ র্যাডিক্যাল ছিল। যেমন তারা একটা ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল, সব ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল তারা। শুধু তাই না, তারা চাইতো আওয়ামী লীগকে যেন ভবিষ্যতে নির্বাচনে নিষিদ্ধ করা হয়। মানে তাদের মূল লক্ষ্যই ছিল একটা বড়সড় আওয়ামী লীগ বিরোধী জোট তৈরি করা। আর তার বক্তৃতা, সেগুলো ছিল রীতিমতো আগুন। যেমন এই কথাটা দেখুন, বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, হেলিকপ্টার থেকে আমাদের ভাইবোনদের ওপর গুলি চালানো হয়েছে, তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই একটা লাইন শুনলেই বোঝা যায় আগের সরকারের উপর তিনি কতটা ক্ষুব্ধ ছিলেন, তার অবস্থান কতটা শক্ত ছিল। তার রাজনীতির আরেকটা বড় আর সেন্ট্রাল পয়েন্ট ছিল কিন্তু ভারত বিরোধিতা। তিনি এটাকে বলতেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই। তার মতে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে এই লড়াইটা করতেই হবে। কিন্তু এত শক্তিশালী একটা কণ্ঠ, এত সম্ভাবনাময় একটা নেতৃত্বকে থামিয়ে দেওয়া হলো খুব নির্মমভাবে। চলুন এবার সেই ভয়ঙ্কর ঘটনাটার দিকে ফেরা যাক। দিনটা ছিল ২০২৫ সালের ১২ই ডিসেম্বর। ঢাকার একটা মসজিদ থেকে তিনি বের হচ্ছিলেন, ঠিক তখনই মোটরসাইকেলে করে দুজন এসে তাকে মাথায় গুলি করে। তাকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতটাই খারাপ ছিল যে দ্রুত সিঙ্গাপুরেও নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো চেষ্টাই কাজে আসেনি। ১৮ই ডিসেম্বর তিনি মারা যান। একটা জলজন্ত কণ্ঠ, একটা স্বপ্ন চিরদিনের জন্য থেমে গেল। তার এই মৃত্যুতে পুরো দেশ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, আর এর পরের প্রতিক্রিয়া ছিল এক কথায় অভাবনীয়। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুকে বলেছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি, আর তার সম্মানে দেশজুড়ে পুরো একদিনের রাষ্ট্রীয় শোকও পালন করা হয়েছিল। আর তার জানাজা, সেখানে লিটারেলি মানুষের ঢল নেমেছিল। জাতীয় সংসদের সামনে হাজার হাজার মানুষ, দেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নিজে জানাজা পড়িয়েছেন। মানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সেদিন এক হয়েছিলেন। আর তাকে দাফন করা হয় কোথায় জানেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক পাশে। এটা কিন্তু শুধু একটা জায়গা না, এটা একটা এনর্মাস প্রতীকী সম্মান। এর মাধ্যমে রাষ্ট্র তাকে জাতীয় বীরদের কাতারেই জায়গা করে দিল। তো দিন শেষে শরীফ ওসমান হাদি কি রেখে গেলেন? কিসের প্রতীক হয়ে রইলেন তিনি? তার লেগেসিটা আসলে কি? জানাজার দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছিলেন,
যে জনতা হাদির আদর্শকে পূরণ করার শপথ নিয়েছে আর এই কথাটাই যেন একটা জাতীয় অঙ্গীকার হয়ে দাঁড়ায়। তাহলে দেখুন, শরীফ ওসমান হাদি শেষ পর্যন্ত কি হয়ে রইলেন? তিনি হলেন ক্ষমতার বিরুদ্ধে তরুণদের প্রতিবাদের মুখ। জাতীয় সার্বভৌমত্বের জন্য যে লড়াই, তার একটা বড়সড় প্রতীক। তার মৃত্যুটা গণতান্ত্রিক সংস্কারের দাবিকে আরও অনেক বেশি জোরালো করে দিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, তিনি হলেন সাহস আর নীতির সাথে পথ চলার একটা অনুপ্রেরণা। শরীফ ওসমান হাদির এই সংক্ষিপ্ত কিন্তু ঘটনাবহুল জীবনটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে জনজীবনের সাহসের সাথে নিজের আদর্শের পক্ষে দাঁড়ানোর মূল্যটা আসলে ঠিক কতটুকু।